শেখ হাসিনার আমল থেকে আরো বেশি করে হচ্ছে। কারণ আমরা যে একটা রাষ্ট্র সংস্কারের গল্প বলছি, সেই গল্পটা আসলে কোথায়? আলমগীর, এই যে সুপারিশ দেওয়া হলো, প্রায় ফেব্রুয়ারি থেকে ঐকমত্য কমিশনের বৈঠক ছিল, প্রায় 8 থেকে 9 মাস বৈঠক হয়েছে। এই বৈঠকের পর আজকে সুপারিশগুলো জমা দিয়েছে, কিভাবে নির্বাচন হবে এবং সাংবিধানিক যেগুলো সাংঘর্ষিক এবং সেগুলো কিভাবে অধ্যাদেশের মাধ্যমে করবে, আদেশের মাধ্যমে। আবার বলা হচ্ছে সংসদে, আগামী সংসদে 270 দিনের মধ্যে একটা সংস্কার কমিশন পরিষদ গঠন করে এটি পাশ করতে হবে, এবং এটি যদি না হয় অটোমেটিক্যালি 270 দিনের মধ্যে অটোমেটিক্যালি এটা সংবিধানে সংযুক্ত হয়ে যাবে। এই প্রস্তাবগুলো আছে। সবচেয়ে বড় যে কথাটা রয়েছে সেটা হচ্ছে গণভোট, যেটার সাথে বিএনপি এবং জামায়াতের মধ্যে বেশ কথাবার্তা চলছে। কেউ আগে চাচ্ছে, কেউ নির্বাচনের দিন চাচ্ছে, কিন্তু আজকে একটা অপশন দিয়ে দিয়েছে ঐকমত্য কমিশন, গণভোটটা আগে, নির্বাচনে আগেও হতে পারে, নির্বাচনের দিনেও হতে পারে। এই বক্তব্যটাকে আসলে কোন ধরনের জটিলতা তৈরি করছে কিনা? এটা তো জটিলতা ওই অর্থে যে ওনার যে দীর্ঘদিনের আলোচনা, ওই আলোচনাতেই তো ছিল যে এক পক্ষ চেয়েছিল যেটা আগে হবে, বিশেষ করে জামায়াত চেয়েছিল আগে হবে, আর বিএনপি বরাবরই বলছে যে এটা ইলেকশনের দিন হতে পারে। তো তাহলে তো সেটাই তো রাখলো সরকার। তাহলে এখানে কি ডিসিশন নিল সরকার? তো একটা কনক্রিট একটা ডিসিশন নিতে হবে, হয় আগে নয় পরে। সেটা নিয়ে তখন রাজনৈতিক দলগুলো চিন্তা করার বিষয়। তো একই জিনিস ঝুলিয়ে রাখা হলো এখানে, যে আপনি কনক্রিট একটা ডিসিশন দিলেন না, ঐকমত্য কমিশন আবার দিল, এখন বলবে যে এটা সরকার নির্ধারণ করবে, আমরা সুপারিশ করেছি। তো সেদিক থেকে যে আপনারা যে সুপারিশ করেছেন সেখানেও আবার অনেক পেঁচালো বিষয় রয়ে গেছে, যে 9 মাস ধরে এগুলা বাস্তবায়নের বিষয় আছে, বাস্তবায়ন না হলে আবার সেটা হতে পারে, অটোমেটিক হয়ে যাবে, সংবিধানে এটা সংশোধনী হিসাবে গৃহীত হয়ে যাবে। আর যদি তাও না হয়, আবার এগুলো নিয়ে একটা গণভোট হতে পারে। এত গণভোটের আয়োজন কেন রে ভাই? আগে পরে গণভোট তো এমনিতেই সংবিধানে নেই। যে জিনিসটা আপনি সংযোজন করছেন একটা অবৈধ জিনিস এবং অপ্রয়োজনীয় জিনিস এবং টাকার শ্রাদ্ধ করা, আপনি যে জিনিসটা যারা এই গণভোটের সুপারিশ করছে তাদের জনভিত্তি কোথায়? তাদেরকে কে অধিকার দিয়েছে এই সমস্ত ডিসিশন নেওয়ার? আমরা তো সমস্ত অধিকার দেব জনপ্রতিনিধিদেরকে। জনপ্রতিনিধিরা সংসদে যাবে, তারা ঠিক করবে তারা কোন পদ্ধতিতে এটা বাস্তবায়ন করবে। তারা কি জুলাইয়ের যে ইয়েগুলো, সনদে যে বিষয়গুলো ঐক্যমত্য হয়েছে, তারা যদি সেটা বাস্তবায়ন না করতে পারে, তাহলে তো জনগণের কাছে ক্রিমিনাল হিসেবে প্রতিফলিত হবে। তো আপনি সেই সুযোগটা জনগণের প্রতিনিধিদেরকে দিচ্ছেন না কেন? আমরা তো আপনাদেরকে সেই ম্যান্ডেট দিই নাই যে এটা যদি বাস্তবায়ন না করে 9 মাসের মধ্যে এটা অটো হয়ে যাবে, কিংবা এই দিন গণভোট হতে হবে। সেই বিষয়গুলো তো বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধিদেরকে দেন। আপনি যাদেরকে নিয়ে এই বাস্তবায়ন পর্ব করেছেন, সেখানে কতজনের প্রতিনিধি আছে? যারা জনভিত্তি তাদের কতটুকু আছে? এখানে বিএনপি এবং জামাত ছাড়া তো অন্য রাজনৈতিক দলের ভিত্তিই নাই যারা এখানে স্বাক্ষর করেছে। আর তারাও যদি, আপনি যদি হোল বাংলাদেশি জনগণের চিন্তা যদি করেন, সেখানেও এটা অনেক অর্ধেকেরও কম হবে যদি আপনি ভোট তত্ত্বে যদি হিসাব করেন। বাট আমি ওই জায়গায় যেতে চাই না। আমি যেতে চাই যে জনগণের প্রতিনিধিরা এটা ঠিক করবে তারা ভোট দেবে কি না দেবে, এবং সেই সংসদের মেয়াদ কতদিন হবে, বা 9 মাসে করবে না 6 মাসে করবে, এগুলোকে দিয়ে একটা, আমার কাছে মনে হচ্ছে যে স্পষ্টতই একটা ধোঁয়াশা তৈরি করা, ধোঁয়াশা তৈরি করা এবং নির্বাচনকে একটা জটিল প্রক্রিয়া নিয়ে যাওয়া, নির্বাচনকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। এখন এটা নিয়ে এখন অলরেডি আমি দেখেছি যে বিএনপি এটা নিয়ে বলছে যে ঐক্যমত্য কমিশন আসলে অনৈক্য সৃষ্টির চেষ্টা করছে। তো তার মানে হচ্ছে যে এই নির্বাচন নিয়ে তাহলে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ছি, এবং এটা অনিশ্চয়তা সৃষ্টি করাই ঐক্যমত্য কমিশনের কাজ হয়ে গেছে। আসলে সমাধানের দিকে তারা যাচ্ছে না, সমাধানের দিকে যাচ্ছে। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বলছেন জনপ্রতিনিধিদের কাছে দায়িত্বটা দেওয়া। জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব যদি দায় লাগে, তাহলে এতদিন ধরে কমিশনের মধ্যে বৈঠকটা কেন হলো? বৈঠকটা করেছে এই জন্য যে তারা একটু সিলেক্ট করেছে কোন কোন সাবজেক্ট গুলো। তারা যে সবকিছু খারাপ করেছে আমি তো তা বলবো না। তারা যে 84টা পয়েন্ট দিয়েছে, সেখানে অনেক পয়েন্ট আছে সংস্কারের প্রশ্নে, এগুলো দরকার আছে। কারণ আমরা যে একটা রাষ্ট্র সংস্কারের গল্প বলছি, সেই গল্পটা আসলে কোথায়? সেই গল্পগুলো আপনি ঠিক করে দিয়েছেন।
এখন আপনি সেই জায়গাগুলো কনক্রিট করে দিয়েছেন। আমরা এই রাজনৈতিক দলগুলো যারা এই আলোচনায় ছিল মনে করেন তারাই এখন ইয়েতে একমত হয়েছে যে আমরা এই জিনিসগুলো করবে। তো তাহলে যারা যদি করবে, তো যাদেরকে যে ম্যান্ডেট দিবে জনগণ, সেই জনগণের প্রতিনিধিরা সংসদে করবে, তাতে সমস্যাটা কোথায়? জি, এটা ধন্যবাদ। একটু আসাদুজ্জামান রিপন, আপনার কাছে প্রশ্ন আসলে আনিস আলমকে বলছে একটু অনিশ্চয়তার দিকে যাচ্ছে, আপনি কি তাই মনে করেন? বিএনপি তাই মনে করেন? যেহেতু জামায়াত বলছে নির্বাচনের আগে গণভোট এবং বিএনপি চাচ্ছে নির্বাচনের দিন গণভোট, তাহলে এই দুই পক্ষের একটি কথার টানাটানি এবং কথার যুদ্ধ, আসলে আমরা সামনে যে নির্বাচনের কথা ভাবছি, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা, সেই নির্বাচনের চিন্তা ভাবনাটাও আমরা বিএনপি কতটুকু চিন্তা করছেন? ধন্যবাদ আপনাকে। নির্বাচন নিয়ে যেটা আপনারা চিন্তা ভাবনা করছেন, বিএনপি এরকম নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করছে। মানে আপনার শেষ প্রশ্নের উত্তরটা যদি আমি এইভাবে দিই, দেখুন আপনার এই যে জাতীয় ঐকমত্য কমিশনে নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, 84টির মতো প্রস্তাব স্থাপিত হয়েছে এবং এগুলো নিয়ে নোট অফ ডিসেন্ট কয়েকটি, বাকি সবগুলোতে একটা আলোচনা তো আছে এবং ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে আলোচনাগুলো অলরেডি ঐকমত্য কমিশনে উত্থাপিত হয়েছে এবং মোটামুটি সমঝোতা হয়েছে। সেই সমস্ত বিষয়গুলি তো রেকমেন্ড করার কথা। এর বাইরে যে বিষয়গুলো আলোচনা হয়নি, যে বিষয়গুলোর নিয়ে আপনার সমঝোতা প্রতিষ্ঠিত হয়নি, অথবা রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত করতে পারেনি, সেই বিষয়গুলো স্টেক হোল্ডারদের বাইরে যে, আমার মূল বক্তব্য স্টেক হোল্ডারদের বাইরে যে ইন দ্য নেম অফ রেকমেন্ডেশন ফ্রম এক্সপার্ট অথবা অপিনিয়ন্স ফ্রম এক্সপার্ট, এই কথাগুলো বলার নামে স্টেক হোল্ডার তো পলিটিক্যাল পার্টিস, বিকজ দে আর রিপ্রেজেন্টিং পিপল। এক্সপার্টদের কাছে আপনি এর টেকনিক্যালিটিস নিয়ে আলোচনা করতে পারেন, ঠিক আছে, কিন্তু অন্য কোনো ইস্যু, অন্য কোনো বিষয় যেগুলো আলোচনায় হয়নি, যে বিষয়গুলো ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি, যে বিষয়গুলোর সমঝোতাই হলো না, তার বাইরে যে যদি বিশেষজ্ঞদের সুপারিশ নামে যদি সেটা যদি সন্নিবেশিত হয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ মালায়, তাহলে তো সেটা তো আসলে মানে সঠিক হচ্ছে না। তাতে করে যেটা হবে, নতুন বিতর্কের উদ্ভব হবে, আবার নতুন করে মানে ওই সমস্ত বিষয় নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাতে হবে, আবার নতুন করে আলোচনা করতে হবে। এখন এক্স্যাক্টলি আমি জানি না যে সেটা হচ্ছে যে কি কি নতুন নতুন বিষয় এক্সপার্টরা রেকমেন্ড করেছেন। আমাদের পার্টির তরফ থেকে যেটা ফর্মালি যেটা রিয়াকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে আলোচিত বিষয়ের বাইরে যে অন্য কোনো বিষয় বলি যদি আপনার ঐক্যমত্য কমিশনের সুপারিশের মধ্যে থাকে, তাহলে সেটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে না, বরং সেটা আরো ডিসইউনিটি বাড়াবে, অনৈক্যটা বাড়াবে। তো আমরা তো কতগুলো বিষয় আমরা মানে একসাথে একটা সমঝোতা করতে চেয়েছি এবং অনেকগুলো বিষয়ের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং সেগুলো আজকে পত্রিকা দেখলাম যে অনেকগুলো বিষয় আছে যেগুলো শুধুমাত্র সরকারি নির্দেশই বাস্তবায়ন করা সম্ভব। ওয়েল, সেগুলো তো বিলম্ব করার কোনো দরকার নেই, সেগুলো মানে গভর্নমেন্টের অর্ডার, মানে যেগুলো সহজেই আপনার ইয়ে করা যায়, বাস্তবায়ন করা যায়, সেগুলো করে ফেলতে পারতাম। আর যে বিষয়গুলো আলোচনার মধ্যে আসেনি অথবা একমত হতে পারেনি স্টেক হোল্ডার্স মানে পলিটিক্যাল পার্টিস গুলো, সেগুলো এনে অযথা মানে বিলম্ব করা, মানে অর্থাৎ ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলো না। যেমন আজকের কথাই যদি বলি, আজকে যে মানে আমাদের পার্টির তরফ থেকে যে প্রতিক্রিয়াটা দেওয়া হলো যে এর ফলে বরং অনৈক্য বাড়বে, ইনস্টিটিউট অফ এস্টাবলিশিং ইউনিটি, তা না হয়ে ডিসইউনিটিটা আরো মানে ডিসইউনিটির স্কোপ বেড়ে যাবে। তো সেটা তো ঠিক হবে না, কারণ নির্বাচন আছেই মাত্র কয়েক মাস। এই দুই চার দিন পরেই তো আপনার মানে এই মাস শেষ হয়ে যে নভেম্বরে ঢুকছি আমরা, তারপরে ডিসেম্বর জানুয়ারি, মানে অর্থাৎ আপনার শিডিউল ঘোষণা করার, তফসিল ঘোষণা করার টাইমও চলে আসবে। সুতরাং এখানে নতুন করে আপনার স্কোপস অফ আপনার মানে ডিসইউনিটি এটা কেন ক্রিয়েট করা হবে, এটা ঠিক হচ্ছে না। আমার মনে এই ব্যাপারে ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান, পার্টিকুলার আমি চিফ অ্যাডভাইজারের কথা বলতে প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি নিশ্চিত মানে প্রজ্ঞার সাথে বিষয়গুলো বিবেচনা করবেন, নতুন করে যাতে কোনো বিতর্ক না হয়। আর যেটা আনিস আলমগীর যে কথাটা ইতিমধ্যে উল্লেখ করেছেন, এটা হচ্ছে যে আমি তো ইনফ্যাক্ট যে আপনার আগে এবং পরের মধ্যে যে কথা, আগে পরে মানে হচ্ছে
জামাত ইসলামী বলেছে যে গণভোটটা আগে করা বাঞ্ছনীয়। আমরা এবং আমাদের সহযোগী আমাদের সাথে একমত পোষণ করেছেন, আমাদের সাথে একমত অন্যান্য যে রাজনৈতিক দলগুলো পোষণ করছেন অর্থাৎ মেজরিটি পার্টিস গুলো, তারা বলেছেন যে গণভোটটা একই দিনে অনুষ্ঠিত হওয়া বাঞ্ছনীয়। একই কারণে অনুষ্ঠিত হওয়া বাঞ্ছনীয় এই কারণে একই দিনে, সেটা হচ্ছে যে আমাদের দেশের অর্থনীতি তো আসলে পলাতক লীগের শাসনামলে তো আমাদের অর্থনীতি ভালো ছিল না। তারা তো এই দেশের অর্থনীতিতে ফোকলা করে গিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে, তাই না? এটা তো আমরা সবাই জানি। মানি লন্ডারিং হয়েছে, নানান ধরনের ঘটনা ঘটেছে। এখন শেষ করি তো, এখন আপনি আর একটু উনি বিষয়টা রেজ করেছেন যে গণভোট আয়োজন করতে হলে সেটা তো কেন্দ্রীভূত কোনো গণভোট না, সে গণভোটটা তো আপনার প্রতিটি নাগরিকের কাছে যেতে হবে, অর্থাৎ প্রতিটি ভোটারের কাছে যেতে হবে। তো প্রতিটি ভোটারের কাছে যাওয়া মানে হচ্ছে আবার নতুন করে একটা নির্বাচন আয়োজন করা, প্রতিটি পোলিং বুথ মানে নর্মাল লাইক অ্যানাদার ইলেকশন, আরেকটা নির্বাচন আয়োজনের মধ্যে একই সেট আপ, একই প্রস্তুতি, একই আয়োজন লাগবে। তাহলে রাষ্ট্রে কি অনেক টাকা, বারবার কেন আমি এই কাজটি করতে যাব? আরেকটা বিষয় হচ্ছে ভোটের বেলায়, মানে আমাদের এক্সিস্টিং যে সিস্টেমটা আছে, ভোটের বেলায় আপনি প্রার্থী, উনি প্রার্থী, আমি প্রার্থী, আমাদের প্রার্থিতার ক্ষেত্রে আমাদের যার যার সমর্থক আছে, আমাদের সমর্থকেরা তাদের রেসপেক্টিভ ক্যান্ডিডেটসকে উইন করার জন্য তারা ভোট কেন্দ্রে যে বিপুল আগ্রহে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন, সেখানে তার ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত অপছন্দের ব্যাপার থাকে, মানে ভোটের মার্কার বেলায় বা প্রার্থীর বেলায় থাকে। সেই জন্য সে যতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে তিনি যখন ভোট কেন্দ্রে যাবেন, একইভাবে গণভোটের বেলায় যখন হবে, একজন সাধারণ নাগরিক, একজন রিক্সা চালক, একজন দিন মজুর, একজন কৃষক, একজন সাধারণ গৃহিণী, অক্ষর জ্ঞান সম্পন্ন নন এমন একজন নারী অথবা এমন একজন পুরুষের কাছে এই দেশের রাষ্ট্রপতির 2 মেয়াদ থাকলেই বা কি, 1 মেয়াদ থাকলে কি তাতে তার কি কিছু খুব আসে যায়? এই গণভোটের মধ্যে যে কন্টেন্টস গুলো আছে, যেখানে হ্যাঁ অথবা না বলতে হবে, সেখানে কি এত গভীরে যাওয়ার মতো সেই মানুষজনের সংখ্যাটা কত? এটা তো খুব ডিফিকাল্ট। ফলে পরবর্তীতে অথবা আগাম আমি যদি বলি পরে অথবা আগে, দুটো অপশনই বলছি, যদি আগে যদি গণভোটটা যদি অনুষ্ঠিত হয়, তাহলে স্টেক হোল্ডার্স কারা? আপনি, আমি, আমরা প্রার্থীরা, আমরা যারা রাজনৈতিক ভাবে সচেতন এবং অংশীজন গণঅভ্যুত্থানে যারা, তারা হয়তো আমরা একটা রাজনৈতিক আবেগ থেকে, চেতনা থেকে আমরা আমাদের মানে কি বলে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের উত্থিত যে বিষয়গুলো আছে, অর্থাৎ আপনার মানে চার্টার, জুলাই চার্টার, এইটা যাতে অনুমোদনে সে ব্যাপারে আমাদের আন্তরিকতা থাকবে, সচেষ্টতা থাকবে, ঠিক আছে। একেবারে গ্রাসরুট লেভেল এবং ইন্ডিভিজুয়াল লেভেলে কনসার্ন করা, তাদের ইন্টারেস্ট প্রভোগ করার মতো, যেটা পার্সোনাল ইন্টারেস্ট প্রভোগ করা। আনিস আলমগীরকে গ্রুপ অফ পিপল লাইক করতেই পারেন, তারা যত উদ্দীপনা উৎসাহ নিয়ে তার জন্য ভোট কেন্দ্রে যাবেন। একইভাবে রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর মেয়াদ অথবা মানে একাধিক ক্রমে বা অথবা টোটাল 10 বছর থাকে, এত টেকনিক্যালিটিস গুলো কি মানুষ বোঝে? অথবা অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো তাদের কনসার্ন না ইনফ্যাক্ট। সেজন্য আমি মনে শেষ করবো এই বিষয়টি, সেটা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে মানে করা, একটা হচ্ছে রাষ্ট্রের টাকা অপচয়, অপরটা হচ্ছে স্ট্রেট একটা এক্সপেরিমেন্ট করা যে কত মানুষ ভোটে আসে বা না আসে। এটা করা ঠিক হবে না, ঠিক হবে না। কিন্তু এই ক্ষেত্রে বিএনপির অবস্থান কি হবে সেটা কি আপনি ক্লিয়ার করতে চান? বিএনপি যদি বলে না আমরা গণভোট নির্বাচনের দিনেই চাই, এই জায়গায় আপনারা আমরা তো চেয়েছি, অবশ্যই আপনারা অনড় থাকবেন, জামাত অনড় থাকবে, তাহলে শেষ পর্যন্ত এইখানে আপনার এই মুহূর্তে আপনার মানে অনড় বা মানে সরে যাওয়ার বিষয়টা নয়। আমরা যার যার অবস্থানগুলো আমরা তুলে ধরেছি এবং এটা প্রোজ এন্ড কনস আমরা আলোচনা করেছি, এটার বেনিফিট কি, এটার মানে কি, এটার এফেক্টটা কি হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। প্রয়োজন বোধে প্রধান উপদেষ্টার মানে নেতৃত্বে বা তার সভাপতিত্বে নতুন করে বিষয়টা রিজলভ হতে পারে। কিন্তু আমি মানে অনড় শব্দটি ইংরেজিতে বোধহয় রিজিডি বলা হয়, এখানে রিজিডিটির বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে ইন্টারেস্ট অফ দ্য স্টেট, ইন্টারেস্ট অফ দ্য পিপল, ইন্টারেস্ট অফ দ্য নেশন। ধন্যবাদ। আমি আনিস আলমগীর একটু যেতে চাই, আমি ইন্টারেস্ট অফ দ্য সিটিজেন, ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, এই বিষয়গুলো আসলে বিগত 54 বছরে আমরা কোন কোন রাজনৈতিক দলের কাছে দেখেছি? আসলে ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, ইন্টারেস্ট অফ সিটিজেন, এই বিষয় বেশি তো সব রাজনৈতিক দলই জনগণের ইন্টারেস্টের কথা বলে। আপনি কোন স্পেসিফিক পয়েন্টে বলতেন? 54 বছরের কত কাহিনী বলবো? জি, একটু আপনি যদি বলতে, আগে যারা ক্ষমতায় ছিলেন তারা নাগরিকের কতটুকু
দায়িত্ব পালন করেছেন বা দায়িত্ব পালন করতে সচেষ্ট ছিলেন, কেন এত আন্দোলন সংগ্রামের মধ্যে 54 বছর গেল? 54 বছর গেছে, 54 বছরে তো আমাদের অগ্রগতি হয়েছে। 54 বছর তো আমরা মানে অশ্বডিম্বনীয় ছিলাম না। 54 বছরে আমরা যে রাষ্ট্র থেকে পৃথক হয়েছি সেই রাষ্ট্রের তুলনায় সব কটি পয়েন্টে আমরা এগিয়ে গেছি। তার মানে আমাদের এখানে যেই সমস্ত শাসকরা এসেছেন কম বেশি সবাই অবদান রেখেছেন। অবদান আমরা বরং দেখতে পাচ্ছি না গত 14 মাসে, গত 15 মাসে। গত 15 মাসে বাংলাদেশ যেখানে ছিল তার থেকে পিছিয়ে যাচ্ছে। একের পর 17 বছরে কিছু হয়, ইন্টারেস্ট অফ সিটিজেন ছিল। ইন্টারেস্ট অফ সিটিজেন বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন এখানে? আমি সেটাই তো বুঝতে পারছি না। নাগরিকের অধিকার প্রতিষ্ঠা ছিল, নাগরিক কথা বলতে পারতো, আপনি যদি ভোটের কথা বলেন, ভোট হয়তো হয়নি, হয়তো পার্টিসিপেটরি ভোট হয়নি, এখানে একদলীয় ভোট হয়েছে, এক গোষ্ঠী নির্বাচিত হয়েছে, কিংবা পার্টিসিপেটরি ভোট যেটা হয়েছে সেখানে তারা বঞ্চিত হয়েছে ভোট দিতে, বা তাদের সাথে প্রতারণা হয়েছে, সেগুলো তো সবাই জানে। কিন্তু পুরনো পেঁচাল, এগুলো নিয়ে তার কথা বলার কিছু নাই। কিন্তু জন আকাঙ্ক্ষা যদি বলে থাকেন, রাষ্ট্রের অগ্রগতি যদি বলে থাকেন একেবারে পিছিয়ে গেছি আমরা, সেটা তো বলতে পারবো না। আমাদের অনেক কিছু তো এখন বলা হচ্ছে আমাদের এই পাবো সেই পাবো, কোথায় কি পাবো? আমরা তো 5 জুলাইয়ের পরবর্তীতে যে বাংলাদেশ দেখছি, 5 অগাস্টের পরে যে বাংলাদেশ দেখছি, প্রত্যেকটা সেক্টরে আমরা পিছিয়ে আছি। আপনার এই টেলিভিশন টক শোতে আসার জন্য আমাকে এই প্রেস ক্লাব থেকে বের হতে আধা ঘন্টা লাগছে, কারণ সেখানে একটার পর একটা মিছিল চলতেছে এবং রাস্তা বন্ধ করে। এই যে অরাজকতা, এবং এই রাস্তাগুলো কে সরাবে, এই যে অরাজকতা, এটা তো আমি আর দেখি নাই। এটা তো জুলাইয়ের আগে তো এটা এরকম ছিল না তো। রাষ্ট্র আন্দোলন ছিল, আন্দোলন করতে দেওয়া হয়নি, বিষয়টা তো এরকমই না। আন্দোলন ছিল, এটা শৃঙ্খলা ছিল। এখানে যে আপনি রাস্তায় আসবেন মাপ নাই তো। এখানে রাস্তায় আসবে, তারা কোথায় দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে, আন্দোলন ছিল না কেন? আন্দোলন কি কম ছিল? আন্দোলন বলছে, তারা বলছে তাদের কাছে বলা হচ্ছে আপনারা এখন কেন আন্দোলন করেন? মানে এই সরকারের আমলে আমাদের সমস্ত দাবি পূরণ করার একটা সুযোগ না। এই সরকারের আমলে দাবি পূরণের সুযোগ না, এই সরকারের দুর্বলতার সুযোগ। এই সরকার আমলে যে ওনাদের সমস্ত দাবি যে পূরণ হয়ে যাবে তা তো না। উনি দিয়ে গেলেন এবং সেগুলো তো রাষ্ট্র পূরণ করবে কিভাবে সেটাও তো ভাবতে হবে। আমার কাছে এসেছে, আমি তাই আপনার হাতেম তাই হয়ে সবগুলো দিয়ে যাব, কিন্তু পরবর্তী সরকার সেটা কিভাবে চালাবে সেই জিনিসটা কি খেয়াল আছে? সেগুলো তো দেখতে হবে। এখন আমি যেটা আপনাকে বারবার বলতে চাচ্ছি যে এই 17 বছরে কিছু হয় নাই, 25 বছরে কিছু হয় নাই, 54 বছরে কিছু হয় নাই, এইসব গল্প শুনতে আর আগ্রহী না। এখন সামনে কি হবে সেই গল্প আমরা দেখতে চাই। আগামী 5 বছরে কি হবে, 10 বছরে কি হবে, রাষ্ট্রের কি হবে, মানে জনগণের অধিকার কি হবে, সেগুলো আমরা ক্লিয়ার পেতে চাই। কিন্তু আমাদেরকে যে গল্প শোনানো হয়েছিল মানবাধিকার থাকবে, আমাদেরকে যে গল্প শোনানো হয়েছিল আইনের শাসন থাকবে, দুর্নীতি থাকবে না, প্রত্যেকটা সেক্টরে যেটা যেটা বলা হয়েছে তার উল্টোটাই হচ্ছে, এবং শেখ হাসিনার আমল থেকে আরো বেশি করে হচ্ছে। তো তার মানে হচ্ছে যে এখানে এই গল্পগুলো জনগণের কাছে সবসময় একই গল্প শোনানো হয়, জনগণকে শুধু আশ্বাস দেওয়া হয়, আসলে জনগণের যে চাওয়া পাওয়ার সেই ব্যবধানটা রয়ে যায়।